তো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো এই তিনটা চ্যাপ্টারে মোটামুটি তোমাদের বেসিক সফটওয়্যার ডেভেলপারদের কাজ কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ কি, ওয়েব ডেভেলপারদের কাজ কি, আমাদের কর্মক্ষেত্র কি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্কের নামও শিখেছি, যে জাভা স্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক, তারপর সিএসএস এর কিছু ফ্রেমওয়ার্ক, এগুলোর নাম দেখেছি। আবার আমরা সিএসএস কিভাবে লিখতে হয়, সিএসএস এর সিনট্যাক্স, এগুলো নিয়েও থিওরিটিক্যাল আলোচনা করেছি। আসলে এটা আমি আবারও বলছি যে এটা তো আসলে প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট। তো প্র্যাকটিক্যাল সাবজেক্টে তোমাকে ল্যাবে দেখাতে পারলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমাদের যেহেতু তোমার থিওরিতেও 30 মার্কসের থাকবে, এক ক্রেডিটের যেহেতু থিওরি, তো সেই হিসাবে তো আমার থিওরিগুলো জানা লাগবে। তো এখন তোমার কিছু জিনিস তো তোমাকে এগুলো জানতে হবে, মনে রাখতে হবে, নাহলে থিওরিতে তো পার্টিসিপেট করতে পারবে না। তো যার কারণে আমি তোমাকে এক ক্লাসে তো আসলে সম্ভব না। আবার দেখলাম অনেকে ধরো তোমার মানে এর আগে পুরো সেমিস্টারে যদি তুমি বই না ধরো, তাহলে আমি এক ক্লাসে যদি কিছু পড়াই, ওগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে, ওগুলো কিছুই তুমি বুঝবে না। কিন্তু তোমার যদি আগে থেকে কিছু টাচ থাকে, অন্তত কিছু করো, তাহলে দেখবে যে আমার সাথে তুমি মানে রিলেট করতে পারছো, আমার কথাগুলো তুমি বুঝতে পারছো, মানে আমার কথাগুলো পড়ানোগুলো তোমার কাছে অনেক মজা লাগবে। কিন্তু তুমি যদি টোটালি সেমিস্টারে বই না ধরো, প্রোগ্রামিং এর এগুলো কিছু না করো, তাহলে আজকে এটা তুমি বুঝতেই পারবে না। কারণ এখানে যেমন ধরো চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 4 এটাই হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, মানে এইটাই একটা বই। এই চ্যাপ্টারটাই দিয়ে একটা বই আছে, অনেক বই আছে, একটা দুইটা না, শত শত বই আছে শুধুমাত্র জাভা স্ক্রিপ্টের উপরে লেখা। তো তাহলে তোমার একটা চ্যাপ্টারে তো এটা পসিবল না, আর একটা ক্লাসেও এটা পসিবল না। তো যার কারণে আমাদেরকে ডিপ্লোমাতে এগুলো আইডিয়া দিচ্ছে, কিন্তু তোমাদের নিজের থেকে এগুলোকে তোমাকে স্কিল হইতে হবে। আমি এমনও শুনেছি যে পুরো সেমিস্টারে এখন পর্যন্ত তাদের কিছু জায়গায় তাদেরকে ল্যাবে গিয়ে মানে বেসিক প্রোগ্রাম গুলো করানো হয় নাই। তো এইসব কারণে তোমরা অনেকেই আরো পিছিয়ে যাচ্ছ। তো নিজ দায়িত্বে এগুলা তোমাকে শিখতে হবে, কারণ এটাই তোমার কেরিয়ার। এগুলো নিয়ে আমি গত ক্লাসে অনেক আলোচনা করেছি। তোমরা যারা গত ক্লাসে ভিডিওটা দেখোনি, তারা সেটা দেখে নিও। এটা আছে, আমাদের চ্যানেলও আছে, পেজেও আছে। তো আমরা শুরু করি তাহলে, কথা না বাড়িয়ে। আজকে অধ্যায় 4 হচ্ছে কি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। চলো দেখি এটা কি জিনিস। আচ্ছা, এখানে তোমাদের আমি যেহেতু এক্সামের কথা বলছি, তাহলে তোমার এক্সামে কি লিখবা, কিভাবে আসবে, এগুলো নিয়েও আমি কিছু কথাবার্তা বলবো। কিন্তু স্কিল কোর্স হলে তো আমার এক্সামের কোনো প্যারা নাই, সেখানে তোমার কি বেসিক জিনিসটা আমি তোমাকে শেখাবো। কিন্তু এখানে যেহেতু এক্সাম রিলেটেড কিছু কথাবার্তা বলা উচিত, যেহেতু আমরা এক্সামের প্রিপারেশন নিচ্ছি। তো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং কি, এটা তোমার অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ততে আসতে পারে। সংক্ষিপ্ততে কয়েকটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং এর নাম লিখো, এটা সহ সংক্ষিপ্ততে চলে আসতে পারে। তো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং কি আমি একদম সহজভাবে বুঝি, এইটা তুমি লেখার দিকে এখন তাকানো দরকার নাই। তুমি একদম সহজভাবে চিন্তা করো যে তোমার কাছে একটা ব্রাউজার আছে, তুমি এখন কি পিসিতে বসে আছো অথবা মোবাইলে গুগল ক্রোম নামে যে ব্রাউজারের নাম তো শুনেছো। তোমার কাছে একটা ব্রাউজার আছে, সেই ব্রাউজারে তুমি যখন কোনো একটা ওয়েবসাইটের নাম লিখো, অ্যাড্রেস লিখো, সাথে সাথে ওই ওয়েবসাইটটা চলে আসে, রান হয়ে যায়, তাই না? তো রান হওয়ার পরে সেই ওয়েবসাইটটা তোমার সাথে ইন্টারাকশন করা শুরু করে। তো এখন তোমার ব্রাউজারে কিছু ওয়েবসাইটটাতে কিছু স্ক্রিপ্টিং কোড লিখা আছে, যেগুলো শুধুমাত্র তোমার ব্রাউজারে চলে, রান করে। এখন তুমি যদি পুরাতন ধরো আজ থেকে 10-20 বছর আগের একটা ব্রাউজার দিয়ে ওই সাইটে যাও, দেখবা যে ওই সাইটটা ঠিকভাবে চলছে না। কারণ কি, ওই সাইটের কোডগুলা তোমার ব্রাউজারের উপর ডিপেন্ডেন্ট, ওইটা ওই সাইটের সার্ভারের উপর ডিপেন্ডেন্ট না। ওইটা কার উপর ডিপেন্ডেন্ট? তোমার যে মোবাইল ডিভাইসটা আছে, তোমার যে ল্যাপটপটা আছে, সেখানে তুমি যে ব্রাউজারটা চালাচ্ছ, ওইটার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ ওই ওয়েবসাইটটা যদিও তাদের সার্ভারে আছে, কিন্তু তার কোডগুলা, কিছু কোড তোমার মেশিনে এক্সিকিউট হচ্ছে। অর্থাৎ তুমি ওই সাপেক্ষে ক্লায়েন্ট। কি তুমি ক্লায়েন্ট? তুমি ওই সাপেক্ষে কি ক্লায়েন্ট, তোমার মেশিনের মধ্যে ওই কোডগুলো এক্সিকিউট হচ্ছে। মেশিনের কোথায়? তোমার ব্রাউজারে। তো যে ল্যাঙ্গুয়েজের কোডগুলো এরকম ব্রাউজারের মধ্যে এক্সিকিউট হয়, সেগুলোকেই বলা হয় ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং। তাহলে তো কয় ধরনের আছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ? 2 ধরনের। একটা হচ্ছে কি সার্ভার সাইড, একটা হচ্ছে কি সার্ভার সাইড, আর একটা হচ্ছে কি ক্লায়েন্ট সাইড। মানে তুমি তোমার সাইডে চলবে, মানে এটা তোমার দিকে, তোমার তোমার এটা হচ্ছে কি ক্লায়েন্ট, হচ্ছে কি ইউজারের ডিভাইসের মধ্যে যেটা এক্সিকিউট হবে, ওইটাকেই বলা হয় ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং। এবার দেখো তোমার বইয়ের ভাষায় কি লেখা আছে, একটু আমরা দেখি।
ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি ল্যাঙ্গুয়েজ যখন কোনো ব্যক্তি ওয়েব ব্রাউজ করবে তখন তার ব্রাউজার সার্ভারের সংযোগ ছাড়াই স্ক্রিপ্টগুলোকে রান বা এক্সিকিউট করবে। বুঝতে পারছো আমি যে কথাগুলো বলছি ওগুলো, যে সার্ভারের সাথে কোনো কানেকশন দরকার নেই এখানে। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কি এইচটিএমএল পেজের সাথে এমবেডেড থাকে। এমবেড মানে কি সংযুক্ত করা থাকে কার সাথে? এইচটিএমএল এর সাথে। মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা আবার ইন্ডিপেন্ডেন্টলি চলবে না, এটা তোমাকে কোনো একটা কি এইচটিএমএল এর কিছু একটার মধ্যে তোমাকে কল করতে হবে। তো ব্রাউজার দ্বারা কোডগুলো কি এক্সিকিউট করা হয়, তারপর তোমাকে কি রেজাল্ট আউটপুট তুমি দেখতে পাও। মানে তোমার মোবাইলের মধ্যে ব্রাউজার যখন এটা এক্সিকিউট হবে তারপর হচ্ছে তুমি কি তার আউটপুটটা দেখো। এগুলো খুবই মিলি সেকেন্ডের ভিতরে হয়ে যায়, তুমি টেরই পাও না যে ভিতরে এতগুলো প্রসেস চলছে। তো যখন দেখো স্ক্রিপ্ট ফাইলগুলোকে দেখার জন্য কি রিকোয়েস্ট করা হয়, তখন সেগুলোকে ওয়েব সার্ভার থেকে ক্লায়েন্ট সিস্টেমে প্রেরণ করা হয়। তখন স্ক্রিপ্টটি ক্লায়েন্টের ব্রাউজার দ্বারা রান হয় এবং আউটপুট ব্রাউজারে কি প্রদর্শিত হয়। মানে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোই কিন্তু এখানে। তো কয়েকটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং এর নাম দেখো, যে জাভা স্ক্রিপ্ট, আরেকটা কি ভিবি স্ক্রিপ্ট, ভিজুয়াল বেসিকের স্ক্রিপ্ট। তো এগুলো এখন চলে না, এগুলো এখন কম চলে, কারণ ভিজুয়াল বেসিক নিজেই এখন জাভা স্ক্রিপ্ট ইউজ করে। কারণ জাভা স্ক্রিপ্ট এত পপুলার আর এত ভাস্ট হয়ে গেছে যে এটা আসলে তোমার রিইনভেন্ট দ্য হুইল এই টাইপের একটা কথা শুনো না, প্রবাদ শুনো না, যে ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল। তো এই টাইপের আর কি, যে তোমার আর হচ্ছে কি নতুন করে ল্যাঙ্গুয়েজ বানানোর দরকার নেই। জাভা স্ক্রিপ্ট অলরেডি অনেক ম্যাচিউর এবং অনেক কমিউনিটিতে এটার জনপ্রিয়তা আছে, অনেক সাপোর্ট রয়েছে, যার কারণে ভিবি স্ক্রিপ্ট এখন আর তেমন চলে না, জাভা স্ক্রিপ্ট দিয়ে সবাই কোড লিখে। তো এতটুকু আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসি জাভা স্ক্রিপ্ট কি। জাভা স্ক্রিপ্ট নিয়ে যদিও আগে আলোচনা হয়ে গেছে কিছুটা, তাও বুঝো, কারণ জাভা স্ক্রিপ্ট নিয়ে এখনো ডিটেলস বলা হয় নাই। জাভা স্ক্রিপ্টটা কি, এটা একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট। এবং ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কি জিনিস এটা বুঝিয়ে একটু আগেই বলা হয়েছে, যেটা তোমার ব্রাউজারে চলবে, তোমার ক্লায়েন্ট এন্ডে চলবে। তাহলে হচ্ছে কি যেটা একই জিনিস এখানে আবার লিখে আছে, দেখো ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি ল্যাঙ্গুয়েজ যখন কোনো ব্যক্তি ওয়েব ব্রাউজার করবে তখন তার ব্রাউজার সার্ভারের সংযোগ ছাড়াই কি স্ক্রিপ্টগুলোকে রান করবে, অর্থাৎ সার্ভারে কোনো কানেক্টিভিটির প্রয়োজন নেই এখানে। তোমার যদি কোড চলে আসে তোমার ব্রাউজারে, তাহলে তোমার ব্রাউজার থেকে ওগুলা চলবে, ওগুলোর জন্য আর সার্ভারে কোনো রিকোয়েস্ট করার প্রয়োজন হবে না। তো জাভা স্ক্রিপ্ট বর্তমানে সবচেয়ে পপুলার একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখানে লিখা আছে দেখো সবচেয়ে শীর্ষে আছে জাভা স্ক্রিপ্ট। আবার এখানে বলা আছে জাভা স্ক্রিপ্টকে কি ওয়েবের মাতৃভাষা বলে, কারণ এটা ছাড়া মানে কোনো ব্রাউজার তো চলবেই না। কারণ ব্রাউজারে তুমি যেখানে কোড দেখবা জাভা স্ক্রিপ্ট আছেই। শুধু জাভা স্ক্রিপ্ট ছাড়া শুধু এইচটিএমএল দিয়ে আসলে কোনো সাইট তৈরি করা যায়, কিন্তু তৈরি করা হয় না আর কি, কারণ তোমার ইন্টারাকশন ছাড়া তো ওই সাইট দিয়ে আসলে কেউ ইউজ করবে না। তো জাভা স্ক্রিপ্টে তুমি কোড লিখবা কিভাবে, এগুলো অবশ্যই তোমরা জানো, যেহেতু আমি ধরে নিচ্ছি যে আমরা যেহেতু সেমিস্টার ফাইনালের প্রিপারেশন নিচ্ছি, ইতিমধ্যে তোমরা এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করেছো, কোড লিখেছো। তারপরও আমি বলা দরকার সেই হিসেবে আমরা বলছি যে জাভা স্ক্রিপ্ট ডেভেলপ করা টুলস এর নাম, এটা এক্সামে আসতে পারে। আসলে কি করবা, কয়েকটা টুলস এর নাম লিখে দিবা। টুলস বলতে কি, এগুলো আইডি বলে অথবা এডিটর বলে। তো আইডি মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা মিনিং চলে আসতে পারে, বলা যায় না কি কোয়েশ্চেনে আসে। তো আইডির মধ্যে বর্তমানে সবচেয়ে পপুলার হচ্ছে কি ভিএস কোডটা, আর ওয়েব স্টোনটা পপুলার। ওয়েব স্টোনটা কাদের, এটা জেট ব্রেইনস এর একটা কোম্পানি আছে, তুমি নেটে সার্চ দিলে পাবা। এটা হচ্ছে জেট ব্রেইনস এর। ওয়েব স্টোমের নাম শুনেছো, পিএইচপি তে কাজ করেছো যারা পিএইচপি স্টোমের নাম শুনেছো, তারপর পাইথনে যারা লিখেছো পাইচার্মের নাম শুনেছো, ওগুলো সবই এই কোম্পানির। তো ভিএস কোডটা হচ্ছে কি লাইট ওয়েট, এগুলো অনেক ভারী, তোমার র্যাম বেশি কনজিউম করে, সেই তুলনায় ভিএস কোডটা অনেক লাইট ওয়েট। আমি নিজেই আগে প্রায় অনেক বছর ধরে ওয়েব স্টোম আর পিএইচপি স্টোম এগুলো ইউজ করতাম, এখন আমি ভিএস কোড ইউজ করি। তো অ্যাটম ইউজ করেছিলাম, ওয়েব স্টোম তো অবশ্যই করেছি, সাবলাইম টেক্সট একদম ক্যারিয়ারের শুরুর দিকে সাবলাইম টেক্সট ইউজ করতাম। তারপর ব্র্যাকেট বেশি দিন ইউজ হয় না, অল্প কিছুদিন ইউজ করেছিলাম। তো তোমরা এমনি এক্সপেরিমেন্ট করতে পারো। তো এবার জাভা স্ক্রিপ্ট যেহেতু দেখলাম, এখন জাভা স্ক্রিপ্টের একটা দুইটা কোড না দেখলেই তো হয় না, তাই না? তো জাভা স্ক্রিপ্ট কিভাবে লিখবা, দেখো জাভা স্ক্রিপ্ট তিন ভাবে লিখা যায়, যেটা আমরা সিএসএস যেভাবে লিখতাম না, যে সিএসএস ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস, এক্সটার্নাল, এভাবে। তো জাভা স্ক্রিপ্ট ওইভাবে লিখা যায়। তো জাভা স্ক্রিপ্ট তোমার কি বলে, যদি এক্সটার্নাল লিখো তাহলে তোমাকে ফাইলটা বাইরে রাখতে হবে। তো এটা আমরা একটু পরেই দেখবো। এটা একটা এক্সাম্পল দেখো, জাভা স্ক্রিপ্ট লিখতে হয় কিসের মধ্যে, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ দিবা। এটা তো তুমি জানো, এগুলাকে কি বলে, ট্যাগ না? বডি একটা ট্যাগ, হেড একটা ট্যাগ, এইচটিএমএল একটা ট্যাগ, এরকম একটা ট্যাগ হচ্ছে কি স্ক্রিপ্ট। তো ব্রাউজার যখন স্ক্রিপ্ট নামে ট্যাগটা পাবে,
পাওয়ার সাথে সাথে সে বুঝবে যে কি এটার মধ্যে জাভাস্ক্রিপ্ট আছে। সে যেমন পি পেলে কি বুঝে, সে এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, H1 পেলে কি বুঝে, H1 হেডিং এলিমেন্ট ট্যাগ, তাই না? তেমনি করে সে যখন স্ক্রিপ্টটা পাবে বুঝবে যে এটার মধ্যে জাভাস্ক্রিপ্টের কোড আছে, এটা আর HTML এর কোড না। তাই দেখো জাভাস্ক্রিপ্টের কোড কিভাবে লিখে, স্ক্রিপ্টের মধ্যে এরপর কি এটা একটা ফাংশন লিখলাম চেঞ্জ টেক্সট নামে, ওই ফাংশনটাকে কল করছি, কল করার সাথে সাথে ভিতরের এই কোডগুলো এক্সিকিউট হয়ে গেছে। এখানে তোমার একটা আইডি আছে দেখো ডেমো নামে, পি একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে যার আইডি হচ্ছে কি ডেমো। তো সেই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন মেথড। এটা দিয়ে আমি যখন কল করেছি তখন সে কি এই আইডিটাকে খুঁজে বের করছে, বের করে এটার ইনার এসটিএমএল, যেটা ভিতরে যে এসটিএমএল এটাকে বলা হয় কি ইনার এসটিএমএল। এই ইনার এসটিএমএলটাকে রিপ্লেস করে দিয়েছে কি দিয়ে, হ্যালো জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, তো এটা দিয়ে যখন রিপ্লেস করেছে তুমি যখন আউটপুটে কোডটা এক্সিকিউট করবা দেখবা যে দিস ইজ প্যারাগ্রাফটা নাই, আসলে লিখে আসছে কি হ্যালো জাভাস্ক্রিপ্ট। তো এইভাবে হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট কোড কাজ করে, এটা একটা স্ট্রাকচার। তোমাদের এক্সামে আসলে তোমরা জাস্ট হচ্ছে কি স্ক্রিপ্ট দিয়ে একটা ছোট্ট একটা লাইন, এক লাইনের কোড লিখে দিতে পারো, স্ক্রিপ্টের মধ্যে এক লাইনের কোড লিখে দিতে পারো। এবার দেখো একটু আগে যেটা বললাম যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কারণ কি তুমি যখন কোড করবা একই জিনিস তো একাধিক পেজে লাগবে, তো তুমি কি প্রতি পেজে স্ক্রিপ্ট লিখে 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 কোডগুলা কি ডুপ্লিকেট করবা, মানে একই জিনিস কি বারবার লিখবা না। তুমি কি করবা, একটা গ্লোবাল ফাইল বানায় রাখবা, ওইখান থেকে তোমার যেখানে যেখানে ওই স্ক্রিপ্ট লাগবে ওখানে শুধু কল করে দিবে এইভাবে। তো এটার যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। তো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা কিভাবে হয়, তুমি যেই ফাইলে জাভাস্ক্রিপ্ট গুলো লিখবে ওটা শেষে একটা কি ডট এক্সটেনশন দিয়ে ডট জেএস, মানে ফাইলের এক্সটেনশনটা হবে কি ডট জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। তাহলে ধরো তুমি দিলে হচ্ছে কি তোমার ধরো একটা প্লাগইন ডট জেএস, এভাবে যদি তুমি লিখো তাহলে হচ্ছে কি ওই ফাইলটা জাভাস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এটা যেহেতু এক্সটেনশনই জাভাস্ক্রিপ্ট, ওইটার মধ্যে আর স্ক্রিপ্ট নামে ট্যাগটা লেখা লাগবে না। বুঝতে পেরেছো যে স্ক্রিপ্ট ট্যাগটা কেন আমার এখানে লাগছে, কারণ এটা হচ্ছে কি ডট এচটিএমএল। এই ফাইলটা আমি যে কোডটা লিখছি এখানে এটা হচ্ছে কি ডট এচটিএমএল। তো ডট এচটিএমএল হলে সে তো জাভাস্ক্রিপ্ট ডিরেক্ট রান করবে না, এই জন্য তাকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখতে হবে, তখন সে বুঝবে যে না এটা জাভাস্ক্রিপ্ট। কিন্তু তুমি তো এখানে বলেই দিয়েছো যে এটা ডট জেএস, তার মানে সে বুঝে নিবে যে এটা জাভাস্ক্রিপ্ট, এখানে আর তোমার জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট ট্যাগটা লাগবে না, ডট জেএস এর মধ্যে ডিরেক্ট কোড লিখে ফেলবা, লিখে ওইটাকে এইভাবে এইচটিএমএল এর মধ্যে কল করে দিতে হবে, নাহলে আবার কিন্তু এটা নিজে নিজে চলবে না। তোমার যে যে ফাইলে জাভাস্ক্রিপ্ট গুলো লাগবে ওই ওই জায়গায় স্ক্রিপ্ট লিখে এসআরসি এর মধ্যে জাভাস্ক্রিপ্টের ফাইলটার নাম দিয়ে দিবা। এটা শুধু ফাইলের নাম দিলে হবে না, এটা হচ্ছে পাথ, এটা কি বলে PATH পাথ। এই পাথটা হচ্ছে তোমার যে ডিরেক্টরিতে থাকবে, তোমার ধরো তোমার হচ্ছে জেএস নামে ফোল্ডার আছে, তাহলে তুমি জেএস স্ল্যাশ তোমার ফাইলের নাম ডট জেএস। ঠিক আছে, তোমার যদি আরো ফোল্ডারের ভিতরে থাকে এইভাবে সব ফোল্ডারের নাম লিখে তারপর ফাইলের নামটা দিও, মানে পাথ পুরা পাথটা লাগবে তোমার। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো জাভাস্ক্রিপ্টে কমেন্ট কিভাবে লিখে, এটা তো তোমরা সব ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে সেম, তোমরা কি বলে সিএসএস ও দেখেছো না এইভাবে কমেন্ট, তো সেম সিএসএস ও এইভাবে লেখা যায়। তারপর সির মধ্যেও মানে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে কি কমেন্ট সিস্টেম গুলো সিমিলারই রাখা আছে, তবে কিছু হচ্ছে তোমার শেল স্ক্রিপ্টিং যেগুলো ওগুলোতে হ্যাশ দিয়ে লিখে, বাট ম্যাক্সিমাম প্রোগ্রামিং গুলোতে কি ডাবল স্ল্যাশ দিয়ে এক লাইনে তুমি কমেন্ট লিখতে পারবা। আর যদি তোমার অনেক লাইন দরকার হয় তুমি এইভাবে এইভাবে লিখে শেষে শুধু এইভাবে দিয়ে দিও, ভিতরে সবগুলা কমেন্ট হিসেবে সে ধরে নেবে। বুঝতে পেরেছো, এটাকে মাল্টি লাইনও কমেন্ট বলে আবার ডাবল লাইন কমেন্টও বলে। যেভাবে আসে পরীক্ষা আসলে তুমি এক্সাম এইভাবে দিয়ে দিবে, একটা করে লাইনে একটা এক্সাম্পল দিয়ে দিবা। ঠিক আছে, এই দেখো ডাবল কমেন্ট সিঙ্গেল কমেন্ট, একটু আগে আমি যেটা বললাম যে এই অংশটা কোনো এক্সিকিউট হবে না। আচ্ছা কমেন্ট কেন দেওয়া হয় এগুলো তো নিশ্চয়ই তোমরা জানো, যে কমেন্ট হচ্ছে তুমি যখন কোড লিখবা যে কোডটা কিসের জন্য লিখছো, এটা যখন নেক্সট টাইম 2-4 বছর 5 বছর পরে তুমি কোডটা দেখবা, তুমি নিজেও হয়তো নাও বুঝতে পারো, কমপ্লেক্স যদি কোনো কোড হয়, তখন সেক্ষেত্রে তুমি কি এই কোডটা কেন ইউজ করেছো, এটার মধ্যে কি কাজ হবে, ওরকম একটা শুরুতে ফাংশন অথবা কাজের শুরুতে এরকম কমেন্ট করে রাখবো, অথবা যে লাইনটা একটু কমপ্লেক্স ওই লাইনটার পাশে দিয়ে কি একটা কমেন্ট করে রাখলা। ঠিক আছে, এটা কমেন্টটা মূলত কি ইনস্ট্রাকশন দিবে, এটা কোনো কোডে এক্সিকিউট হবে না, এটা তোমাকে বোঝার জন্য। তোমরা যে অঙ্ক ম্যাথ ট্যাথ করার সময় এক পাশে যেরকম সাইড নোট লিখে রাখো না, তো ওই টাইপের নোটের মতো আর কি, এটা নেক্সট টাইমে তুমি যখন দেখবা বোঝার জন্য। এটার সাথে কি প্রোগ্রামের কোনো ডিরেক্ট সম্পর্ক থাকবে না, এটা এক্সিকিউট হবে না। এবার দেখো জাভাস্ক্রিপ্টে ফাংশন বলতে কি বোঝায়, এগুলো সব ল্যাঙ্গুয়েজে আছে। তোমরা নিশ্চয়ই পাইথন থার্ড সেমিস্টার, যেহেতু এটা ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট, তো তোমরা তো থার্ড সেমিস্টারে পাইথন প্রোগ্রামিং দুইটাই করেছো, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে একটা। তো সেগুলোতে তোমরা ফাংশন নিয়ে হিউজ কাজ করেছো তাই না, ড্যাপ এভাবে ডিফাইন দিয়ে ফাংশনের নাম লিখতে, একটা কোলন দিতা, এরপর একটা ইনডেন্টেশন দিয়ে এভাবে কোড লিখতে, মনে আছে?
তো এখানে হচ্ছে আরো ইজি, আরো ইজি বলতে এটা আরেকটা ফরম্যাট আর আরেকটা সিনট্যাক্স, সবই ইজি, কঠিন কিছুই না। এটা হচ্ছে কি ডিফারেন্ট আরেকটা সিনট্যাক্স। তো যেটা আমরা বারবার বলে থাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি যদি একটা জানো আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্যগুলো শেখা তোমার জন্য কঠিন কিছুই না, সবই তোমার জন্য কি সহজ। তাহলে ফাংশনের কাজ কি দেখো, জাভাস্ক্রিপ্টে ও আচ্ছা আরেকটা কথা আছে, জাভাস্ক্রিপ্টে ফাংশনাল প্রোগ্রামিং বলা হয় কারণ এখানে ম্যাক্সিমাম কাজে কি ফাংশন দিয়ে কাজ কল্পনা করা হয়, এই জন্য এটাকে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, জাভাস্ক্রিপ্টকে কি ফাংশনাল বলা হয়, অথবা জাভাস্ক্রিপ্টকে কি ধরনের প্রোগ্রামিং বলা হয়, জাভাস্ক্রিপ্ট কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তখন তুমি ফাংশনাল বলতে পারবা। তবে এটা আবার উত্তর ওই ফাংশনাল ওইভাবে দিও না, এটা যদি কি ধরনের বললে তখন সার্ভার সাইড না বলে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবা, এরপর ফাংশনালটা বলতে পারো। তাহলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জাভাস্ক্রিপ্টে ফাংশন হলো একটি কোড ব্লক যা নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্টে ফাংশনের কাজ কি, সব ল্যাঙ্গুয়েজের ফাংশনের কাজ সেমই। তুমি ধরো নির্দিষ্ট কোনো কাজ যখন তোমার একাধিকবার দরকার হবে, মানে রিইউজ টাইপের যদি কাজ হয়, যে তোমার প্রজেক্টের মধ্যে অনেক জায়গায় এই কাজটা লাগবে, তখন তুমি একটা ফাংশনের মধ্যে বানায় রাখবা, ওই ফাংশনটাকে সব জায়গায় কল করবে, কল করলে হয়ে যাবে। মানে একই কাজ আর কি বারবার রিইউজেবিলিটি বৃদ্ধি করার জন্য মূলত আমরা ফাংশনটা লিখি। আবার রিইউজেবিলিটির জন্যও না, ধরো তোমার একটা কাজ করছো এখানে, তো এটার মধ্যে প্রায় 300-400 লাইনের কোড হয়ে যাচ্ছে, তো তুমি কি করলা, ছোট ছোট প্রতিটা কাজ ফাংশনের অর্থ কি, মানে আমার একটা কাজ, এটা একটা আমার ধরো তোমার বলো না যে আমাদের একটা বিয়ের ফাংশন আছে, এরকম বলো না আমাদের একটা এই গায়ে হলুদের ফাংশন আছে। এই ফাংশন মানে তোমার নির্দিষ্ট একটা কি কাজ, এখানে অনেকগুলো কাজ হবে, এটা একটা নির্দিষ্ট বিষয়কে উদ্দেশ্য করে। তো ওরকম তোমার 300-400 লাইন 1000 লাইনের কোড যখন হয়ে যাবে, এক পেজের মধ্যে না রেখে তুমি ছোট ছোট এরকম ফাংশন করে ফেলতে পারবা, ফাংশন করে স্পেসিফিক কাজের জন্য একটা ফাংশন, এবার ওই ফাংশনটাকে ওই কাজ যেখানে লাগবে ওখানে কল করে দিলে ওই 100 লাইনের কোড দেখবা যে এক লাইনের মধ্যে চলে আসবে, মানে তুমি যখনই কল করবো 100 লাইনের কোডটাই ওইখানে এক্সিকিউট হয়ে যাবে। বুঝতে পারছো? যেমন দেখো এখানে মাত্র আমি লিখলাম কি, জাস্ট অ্যাড নাম্বার, এটা লিখছি, ঠিক আছে। অ্যাড নাম্বার লিখার সাথে সাথে কিন্তু আমার এখানে যদি 20 লাইনের কোড হইতো, এই 20 লাইনের সব কোড এক্সিকিউট হয়ে আউটপুট কিন্তু আমি এখানে পেয়ে যেতাম। তাহলে কি অনেক সহজ হলো না? এটা যত জায়গায় লাগে আমি তত জায়গায় কি ইউজ করতে পারবো। তাহলে ফাংশন লিখার সিনট্যাক্সটা কি, তোমরা পাইথনে ডেফ যেরকম লিখছো এখানে হচ্ছে কি ফাংশন কিওয়ার্ডটা লিখা লাগে, এটা এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা কিন্তু কি একটা কিওয়ার্ড, এটা তোমার বানানো না, এটা জাভাস্ক্রিপ্টে যখনই ফাংশনটা পাবে তখন সে বুঝবে যে কি এটা একটা ফাংশন। পাইথনে যেমন তুমি ডেফ পাইলে বুঝতো যে সেটা একটা ফাংশন, সেম ভাবে এখানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কি এখানে সে বুঝবে যে এটা একটা ফাংশন যখন তুমি ফাংশন লিখবা। ঠিক আছে, তাহলে ফাংশনের ভিতরে কি লিখছি, ফাংশনের নাম। তাহলে সিনট্যাক্সটা কেমন ফাংশনের, যে আমি একটা ফাংশন লিখতে হবে, ফাংশন লিখাটা পুরা লিখতে হবে, এখানে শর্টকাট নাই, ফাংশন পুরা লিখে ফাংশনের নেম কি লিখবে, ফাংশন নেম লিখবে, লিখার পরে এখানে হচ্ছে কি প্যারামিটার বা আর্গুমেন্টস বলে এটাকে, আর্গুমেন্টস গুলো দিবা, দেওয়ার পরে তুমি এখানে হচ্ছে তোমার কি বাকি কোড গুলো লিখবা সেকেন্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা ভালো কথা, এখানে কিন্তু কি জাভাস্ক্রিপ্টে সবকিছু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়, মানে ফাংশনাল ব্লক গুলা কি দিয়ে শেষ করতে হবে, শুরু করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আবার শেষ করতে হবে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কার্লি ব্রেসেস এর মধ্যে আর কি যেটা বলা হয়। তো তোমার কারণ পাইথনের মতো ইন্টেন্ডেশন সিস্টেম না, এখানে হচ্ছে কি ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে আসলে এইভাবেই করে, শুধুমাত্র পাইথনে হচ্ছে ইন্টেন্ডেশন সিস্টেমে কাজ করে। তো আশা করছি তোমরা সিনট্যাক্সটা বুঝতে পেরেছো, যে অ্যাড নাম্বারস নামে আমি এই ফাংশনটাকে কল করেছি, এখানে প্রথম প্যারামিটার এ 5 দেওয়ার সাথে সাথে এর ভিতরে 5 চলে গেছে, তারপর 3 দেওয়ার সাথে সাথে বি এর ভিতরে 3 আসছে, আমি যদি এটা আবার কল করে যদি আমি 9 আর 10 দিতাম, তাহলে হচ্ছে কি এর মধ্যে 9 আসতো, বি এর মধ্যে কত 10 আসতো, আসলে সে যোগ করে এটা রিটার্ন করে দিয়েছে ফাংশনে। এটা কি করছে, সে রিটার্ন করছে, কি রিটার্ন করছে, এ প্লাস বি, অর্থাৎ এ আর বি দুইটা যোগ করে এটা তোমার কি করছে, রিটার্ন করছে, মানে যেখানে কল করবে তার কাছে এই ভ্যালুটা রিটার্ন হয়ে চলে আসবে। তো এগুলো আসলে মানে আমি যদি কোড করে করে তোমাদেরকে অনেক সময় নিয়ে, এগুলো তো আসলে এই শুধু জাভাস্ক্রিপ্টের উপরে আমরা 2-3 মাস কাজ করতে পারি, একটা ল্যাঙ্গুয়েজের উপরে তোমার 2-3 মাসের উপরে, এটার উপরে 2-3 মাস না, এটার উপর বছরের বছর আমরা 10-12 বছর ধরে কাজ করতেছি। তো এটা আসলে তোমার 2-3 মাস সময় দিলে তুমি একটু মোটামুটি একটু মিড লেভেলে আসতে পারবে আর কি, আর এটা এক ক্লাসে তো এটা কখনোই সম্ভব না। তো আশা করছি তোমরা সিনট্যাক্সটা বুঝতে পারছো। এরপর দেখো জাভাস্ক্রিপ্ট ইভেন্ট কি। জাভাস্ক্রিপ্ট ইভেন্ট হচ্ছে, ধরো তোমার ওয়েবসাইট তো লোড হয়ে গেছে, এখন তুমি চাচ্ছ যে পুরো ওয়েবসাইটটাকে রিফ্রেশ না করে কোন একটা বাটনে ক্লিক করলে যাতে আমার একটা কোনো একটা মানে ঘটনা ঘটে, তুমি একটা মেনুর উপরে হোভার করবা, হোভার মানে কি মাউসটাকে নিয়ে যাও, মাউসটা যেমন ধরো আমি যে আমার মাউস পয়েন্টারটা আমি হচ্ছে
এই ধরো চ্যাপ্টার 4 এটার উপরে নিলাম জাভাস্ক্রিপ্ট, এটার উপরে নিলে তুমি চাচ্ছ যে ডান পাশে একটা পপ করে একটা কালারের বাটন চলে কি বলে একটা বল চলে আসলো, এরকম কিছু একটা তুমি চাইলে এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট ইভেন্ট, মানে যে কোনো একটা ঘটনা। দেখো এবার বইয়ের ভাষা কি লিখা আছে দেখো, জাভাস্ক্রিপ্ট তখনই এক্সিকিউট হয় যখন কি ওয়েব পেজটি ব্রাউজারে লোড হয়। কিন্তু আমরা অনেক সময় চাই পেজ এক্সিকিউট হওয়ার পরে আমাদের ইচ্ছে মতো কাজে যেন জাভাস্ক্রিপ্ট লোড হয়, যেমন বাটনে ক্লিক করার পর, ফর্মে কাজ করার সময়, মাউস হোভার করার সময়, এই ধরনের অনেকগুলা ইভেন্ট আছে, এগুলো বিল্ট ইন আছে জাভাস্ক্রিপ্টে, তুমি শুধু ওগুলা কল করবা, মানে ওই ইভেন্টে তুমি কি চাচ্ছ ওই জিনিসটা জাস্ট করে দিবে। যেমন দেখো একটা এক্সাম্পল দেখলে বুঝবা, যে যেমন ধরো এখানে অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, কাকে লিসেন করতেছে সে, অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে ক্লিক কে, মানে তুমি যেখানেই যখনই ক্লিক করবে এটা ট্রিগার হবে। তুমি পুরো একটা ওয়েবসাইটের যেখানে যেখানে ক্লিক করবা তোমার, সরি যেখানে না, এটা বলা আছে কি আইডি, সরি এখানে হচ্ছে যদি আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি না দিয়ে যদি আমি যদি বডি বলে দিতাম, তাহলে হচ্ছে কি বডির যেখানেই ক্লিক করতা সে হচ্ছে কি এটা ট্রিগার করতো। এখন আমি বলে দিয়েছি কি গেট এলিমেন্ট বাই আইডি, আমার এলিমেন্ট দরকার কি বাই আইডি, আইডির মাধ্যমে কোন আইডি, মাই বাটন নামে যেখানেই আইডি পাবে প্রজেক্টের মধ্যে, যেমন দেখো এখানে একটা বাটন বানানো আছে আমার, এই বাটনের আইডির নাম কি মাই বাটন, এটাতে যখনই আমি কি ক্লিক করব এটার মধ্যে একটা ইভেন্ট সে সেট করে দিছে, কি ইভেন্ট, নাম হচ্ছে ক্লিক ইভেন্ট। তার মানে বাটনটাতে যখনই ক্লিক হবে সাথে সাথে এই কোডটা এক্সিকিউট হবে। এবার তুমি 100 বার ক্লিক করো, এটা 100 বার কল হবে। কি কল হবে, অ্যালার্ট, অ্যালার্ট দেখাবে বাটন ওয়াজ ক্লিক, এই লিখাটা দিয়ে একটা ধাম করে দেখবে যে ওয়েবসাইটের মধ্যে অ্যালার্ট চলে আসবে। তো এরকম তুমি অনেক কিছু করতে পারো, তুমি বাটনের উপর তুমি এখানে ক্লিকের জায়গায় তুমি লিখতে পারো হোভার, হোভার হলে, তো হোভার হলে তোমার এটা লিখো। তো এরকম করে আমি কিছু ইভেন্টের নাম দেখাবো একটু পরে। দেখো দেখো এখানে ক্লিক, ক্লিকটা তো একটু আগে আমরা দেখেছি। এরপরে কি মাউস ওভার, অর্থাৎ তুমি কিসের উপরে দেখো একটা ডিপ বানানো আছে, এটা কি দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা ডিপ আছে দেখো, এই ডিপটার ধরো হাইট উইথ কত 100, হাইট আছে 100, উইথ আছে ধরো 200, এই টাইপের একটা ডিপ আছে। বলা হচ্ছে কি ইভেন্ট লিসেনারটা কোথায় সেট করেছি আমি, এই যে হোভার ডিপ নামে এটার একটা আইডি সেট করেছি, এই ডিপটার একটা আইডি দিয়েছি, আইডির নাম কি হোভার ডিপ, হোভার ডিপ। তো এই আইডির উপরে যখনই তুমি কি করবা মাউস ওভার করবা, মাউস হোভার না, এটা মাউস ওভার, মানে মাউসটা যখনই নিয়ে যাবা, মাউস নিয়ে গেলেই সাথে সাথে দেখবা যে একটা কনসোল লগ, কনসোল লগে দেখবা যে এটা তুমি কনসোল লগ না দিয়ে যদি অ্যালার্ট দাও দেখবা যে সাথে সাথে মাউসটা নিলে এখানে একটা অ্যালার্ট চলে আসবে, এটার উপর দিয়ে মাউসটা নিয়ে গেলে একটা অ্যালার্ট চলে আসবে সাথে সাথে। ঠিক আছে, তো এটা হচ্ছে তুমি যতবারই নিবা ততবারই আসবে, এটার কোনো শেষ নাই যে তুমি লিসেন, সে সবসময় লিসেন করবে এটা। তো এগুলোকে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট বলে। যেমন দেখো আমি এখানে অনেকগুলো ইভেন্টের লিস্ট দেখিয়েছি, তোমরা এগুলা প্র্যাকটিস করতে পারো, তোমাদের বইও থাকতে পারে, পরীক্ষা যদি আসে কয়েকটা ইভেন্টের নাম দিও, বেশি ইউজ হয় যেমন ক্লিক, ডাবল ক্লিক, ব্লার, লোড, তারপর মাউস আউট, মাউস আপ, কি কি ডাউন, কি প্রেস, এগুলো ইউজ হয়, এগুলো আমরা নিজেরাই অনেক ইউজ করি। কি প্রেস করার সাথে সাথে আমি চাচ্ছি যে ধরো তোমরা অনেক সময় এরকম দেখো না যে এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে তোমার আউটপুটে সুন্দর করে লিখে দেখাচ্ছে, তুমি এ লিখলে সাথে সাথে এখানে এ চলে আসে, বি লিখলে সাথে সাথে এখানে বি চলে আসে। এরকম কি কোনো ইউআই দেখেছো কখনো? যদি দেখে থাকো এই কাজটা করা হচ্ছে কি কি প্রেসের মাধ্যমে অথবা কি অ্যাপের মাধ্যমে। একটা কি লিখে বি লিখছি আমি, লিখে সাথে সাথে যদি কিটা উঠে ফেলি মানে কি অ্যাপটা ট্রিগার হয়ে যায়। আবার এটা দিলেও সেম কাজই হয়। তো এইগুলোর মাধ্যমে হচ্ছে তোমার কি এই সাথে সাথে এই ইন্টারাকশনের কাজগুলো মজা, মানে জাভাস্ক্রিপ্ট অনেক মজার একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আসলে। তো এখানে অনেকগুলো ইভেন্ট আছে, এগুলো তোমরা দেখিও। ফোকাস, ফোকাসটা কি, ধরো তোমার একটা টেক্সট বক্স আছে, টেক্সট বক্সের ভিতরে তুমি যখন কার্সরটা রাখবা না, তোমার পয়েন্টারটা, তোমার যে মাউসের কার্সরটা রাখবা, রাখার সাথে সাথেই এই ফোকাসটা ট্রিগার হয় মূলত। তখন তুমি যদি কিছু বলো যে না আমি এটার মধ্যে কার্সর রাখার সাথে সাথে টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে, এরকম যদি তোমার কাজ দরকার হয় তখন কি করবা, এই যে অন ফোকাস, এটার মধ্যে ফোকাস দিয়ে দিলে তখন হচ্ছে তুমি কি এই টেক্সট বক্সের একটা ক্লাসের নাম দিয়ে অথবা আইডির নাম দিয়ে এটা ফোকাস দিবে, দেখবে যে কাজ করবে। তো এগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট করে করে তোমরা অনেক কিছু জানতে পারবে আসলে প্রোগ্রামিং। মানে একসাথে যে আমি যদি তোমাকে এটা কোর্সও করাই তাও আমি সব ইভেন্ট কিন্তু দেখানোর দরকার না, আমি যদি তোমাকে 2টা দেখাই দিই তুমি বাকি 10টা এমনি পারবা। তো এগুলো হচ্ছে কি প্র্যাকটিস করা লাগে, নিজে নিজে চেষ্টা করা লাগে। আচ্ছা এবার আসি কি জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল এবং ডেটা টাইপ। আমরা তো যদিও বেসিক বেসিক একটা দুইটা এক্সাম্পল দেখেছিও, যে এই যে এখানে দেখছি না যে এগুলো কিন্তু এক একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি জিনিস ওইটা একটু ফর্মালি আমরা দেখি বইয়ের ভাষায়।
তো পরীক্ষা কিভাবে আসতে পারে। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল এবং ডেটা টাইপ। তো ভেরিয়েবলের কাজ কি? ভেরিয়েবল কাজ হচ্ছে কি টেম্পোরারি ভাবে কোনো একটা ভ্যালু স্টোর করা। যে তুমি একটা অপারেশন করার জন্য তোমার তো ভ্যালু লাগবে, ভ্যালুটার এক জায়গায় স্টোর করে তার সাথে তো কোনো একটা কাজ করা লাগবে। তো টেম্পোরারি র্যামের মধ্যে স্টোর করার জন্য তোমার একটা ভ্যালু রাখতে হবে, সেটাকেই বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি এক ধরনের, মানে ভেরিয়েবল মানে কি, এটা এক ধরনের কন্টেনার, পাত্রর মতো চিন্তা করো তুমি। মানে এই এক্সাম্পলটাই সবাই বলে যে কন্টেনার বা পাত্রের মতো চিন্তা করো, এটার মধ্যে একটা কিছু রাখছো, রাখার পর তোমার যখন দরকার হবে ওইখান থেকে বের করে নিবা। বের করে নিলে কি এরপর এটা ধরো খালি হয়ে গেল, তোমার কাজ শেষ, এটা ফেলে দিলা, বের করে এটা খালি করে ফেললা। তো ভেরিয়েবল হচ্ছে কি, দেখো এখানে কি লিখা আছে, মেমোরিতে অস্থায়ীভাবে কোনো ডেটার মান বা ভ্যালু জমা রাখে। তো কিভাবে, তিনভাবে জাভাস্ক্রিপ্টে করা যায় ভেরিয়েবল ডিক্লেয়ার। ভারের মাধ্যমে করতে পারবা, লেটের মাধ্যমে, কনস্টের মাধ্যমে। তো এগুলার কিছু পার্থক্য আছে, সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। যেমন ধরো এটা জাভাস্ক্রিপ্টের নতুন ভার্সন ES6 ভার্সন থেকে এগুলো আসছে, এগুলো আগে ছিল না, আগে শুধু ভার ছিল। তো এরপর থেকে কেন আসছে, ধরো তোমার ওই মানে এটা দেখেও তুমি অনেক কিছু বুঝতে পারবা। যখন তুমি কনস্ট দেখবা, কনস্ট্যান্ট, তখন তুমি বুঝবে যে না, এটা যদিও ভেরিয়েবল কিন্তু এটা কি আমি ভ্যালু আর চেঞ্জ করব না। যদি এরকম অনেক কিছু হয় না, ধরো তুমি যখন কাজ করতেছো নিচের দিকে ওই ভ্যালু, তুমি জানো যে ওই ভ্যালুটা কখনো আসলে চেঞ্জ হবে না, যদিও ভেরিয়েবল কিন্তু ভ্যালুটা কি চেঞ্জ হবে না, তখন তুমি কনস্ট দিয়ে দিবা। কনস্ট দিয়ে দিলে মেমোরিতে কি একটু ইউটিলাইজটা সুন্দরভাবে হয়, মানে ব্রাউজারে ওইভাবে যে কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার আছে, ও বুঝতে পারে যে এই ভ্যালু আর চেঞ্জ হবে না। তাহলে কনস্ট দিয়েও তুমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারো, যে কনস্ট এইভাবে CONST কনস্ট দিয়ে ধরো a ইকুয়াল টু b, এইভাবে একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারো। ঠিক আছে, এইভাবে করতে পারো। আবার তুমি কি লেট ইকুয়াল টু ইকুয়াল টু b না, ধরো ইকুয়াল টু 100 দিলাম, এখানে ধরো 200 দিলাম। এভাবে কি তুমি ভেরিয়েবল লেট দিয়েও করতে পারো, আবার কনস্ট দিয়েও এটা ডিক্লেয়ার করতে পারো, আবার কি ভার ভার লিখেও করতে পারো। ঠিক আছে, তো এখন ভারটা কম ইউজ হয়, এখন হয় লেট, নাহলে কি কনস্টটাই তুমি ইউজ করো। ভারটা হচ্ছে কি গ্লোবাল কোনো ভেরিয়েবল যদি দরকার হয় তখন সেক্ষেত্রে ইউজ করবা। তো এগুলোর পার্থক্য আসলে কোডিং এ গেলে তখন তোমার দুই তিনটা লিখে এক্সিকিউট করে করে পার্থক্যটা সুন্দরভাবে বোঝানো যায়। যাই হোক, এখন বেসিক তো বুঝতে পেরেছো তাই না, যে লেট কনস্ট তিনটা দিয়ে ডিক্লেয়ার করা যায়। যেগুলা, যে সকল ভেরিয়েবল গুলো সহজে পরিবর্তন হবে না তুমি জানো, সেগুলোকে কনস্ট দিবা আগে দিয়ে, আর যেগুলো পরিবর্তন হবে সেগুলোকে লেট দিবা। আর ফাংশনের বাইরে যদি কোনো কাজ করাইতে চাও তাহলে var এটা দিবা। ঠিক আছে, যেগুলার স্কোপটা লোকাল, মানে তুমি ফাংশনের মধ্যে ভেরিয়েবলটার কাজ শুরু, ফাংশনের মধ্যেই শেষ, তাহলে তুমি লেট দিয়ে দিবা। আর এমন একটা ভেরিয়েবল আছে যেটা ফাংশনের বাইরে বানাইছো কিন্তু ফাংশনের ভিতরে তুমি তাকে চাচ্ছ, ওইরকম গুলো হলে তুমি কি var দিয়ে দিবা। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপটা দেখো। ডেটা টাইপ তো এই যে আমরা যে ভেরিয়েবলের ভিতরে ভ্যালু রাখলাম না, এগুলো হচ্ছে একটা ডেটা টাইপ। যেমন 200, এটা কি একটা নাম্বার বা ইন্টিজার, এটা কি ধরনের সংখ্যা, একটা নাম্বার। আমি যদি এখানে ইকুয়াল টু যদি ধরো এখানে ধরো টেস্ট লিখতে হ্যালো লিখলাম, তাহলে কি হইতো, এটা একটা স্ট্রিং। এটা কি একটা স্ট্রিং, মানে এটা হলো কি টেক্সট টাইপের ডাটা স্ট্রিং। তাহলে স্ট্রিং রাখছি, এখন এই ভেরিয়েবলটা কি টাইপের হয়ে গেছে, এটা একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ। এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে, এই ডাটাটা টাইপটা কি, টাইপ মানে ডাটার ধরন। ডাটার ধরন কি, ধরন হচ্ছে স্ট্রিং। আর এটার মধ্যে ডাটার ধরন কি, এটার ডাটার ধরন হচ্ছে নাম্বার। তো এরকম ডাটা টাইপ কয় ধরনের আছে দেখো, এখানে 8 ধরনের আছে, 8টা দেওয়া আছে। স্ট্রিং আছে, নাম্বার আছে, বিগ ইন্টিজার মানে ইন্টিজারটা অনেক বড় সাইজের লেন্থ হবে। তারপরে বুলিয়ান মানে কি ট্রু আর ফলস, তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এই বিষয়গুলো জানো। তারপর আনডিফাইন, আনডিফাইন মানে এটা ডিফাইন করা হয় না। আরেকটা হচ্ছে কি নাল, আরেকটা সিম্বল, আরেকটা অবজেক্ট। এগুলো যখন কাজ করবা তখন ওই আমরাও একটু বড় এই ধরনের বিভিন্ন এগুলো দেখবো, তখনও দেখতে পারবা। তো কোন ল্যাঙ্গুয়েজকে ওয়েবের, এটা তো আমরা একটু আগে দেখলাম জাভাস্ক্রিপ্টকে। তো jQuery কি জিনিস, এবার আমরা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরির নাম শুনছি কি jQuery। এটা জাভাস্ক্রিপ্টের একটা কি লাইব্রেরি, এখানে দেখো লিখে আছে অন্যতম জনপ্রিয় ওপেন সোর্স লাইব্রেরি। এটা সব ধরনের ব্রাউজারে সাপোর্ট করে, যেখানে কি শত শত ফাংশন আগের থেকে তৈরি করা আছে। তাহলে তোমরা এই ফাংশনগুলো কেন তৈরি করে রাখছে, একটু আগে যে আমরা যে বিভিন্ন ফাংশন বানাইছি না, এগুলা আরো সহজভাবে এখানে করে রাখছে আমাদেরকে কি, আমাদের কোড আরো কমানোর জন্য, কোডকে কি আরো সহজ করার জন্য, কোড আরো কমানোর জন্য এরকম বিভিন্ন লাইব্রেরি ফ্রেমওয়ার্ক এগুলার উদ্ভাবন হয়। বুঝতে পেরেছো? তো এগুলোর মাধ্যমে তুমি যদি জাভাস্ক্রিপ্ট ভ্যানিলা, এটাকে বলো ভ্যানিলা জেএস মানে জাভাস্ক্রিপ্ট আর কি, যেটা একদম পিওর জাভাস্ক্রিপ্ট। এই পিওর জাভাস্ক্রিপ্টে যদি তুমি কোড লিখো তাহলে তোমার অনেক সময় লাগবে।
যেটা তুমি যদি ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করো তাহলে এটা কি অনেক সহজে কম সময়ে অনেক কিছু করে ফেলতে পারবা। তো আমার দরকার কি আউটপুট যত দ্রুত করতে পারি, তাই না? তো এখন দেখো যে কোয়েরিটাও ওইরকম একটা লাইব্রেরি, এটা সিনট্যাক্সটা লেখার জন্য বলছে এখানে। তো যে কোয়েরিটা শুরু করতে হয় ডলার দিয়ে, এটা আবার তোমার পিএইচপির সাথে মিলাই ফেলবা না। এটা হচ্ছে কি যে কোয়েরির সিনট্যাক্স, ও হচ্ছে ডলার পাইলে বুঝে যে এটা একটা মানে স্ক্রিপ্টের ভিতরে যদি ডলার পায় তখন এটা বুঝে সে হচ্ছে কি এটা জাভা স্ক্রিপ্ট। তো এখানে হচ্ছে সিলেক্টর। সিলেক্টর কি জিনিস তোমরা তো জানো তাই না? জানো না তোমরা? সিলেক্টর হচ্ছে ওই যে আমরা যে সিএসএস এ পড়েছি না, কয় ধরনের সিলেক্টর আছে? দুই ধরনের সিলেক্টর, একটা হচ্ছে কি ক্লাস সিলেক্টর, আরেকটা হচ্ছে কি আইডি সিলেক্টর। তো ক্লাস সিলেক্টর হলে আমরা কি ইউজ করি? ডট ইউজ করি। ডট এভাবে না, ক্লাস সিলেক্টর হচ্ছে ডট আর আইডি হচ্ছে কি হ্যাশ। মনে আছে? এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখতে হবে। তাহলে হচ্ছে কি ডট কি অ্যাকশন, সিনট্যাক্সটা কি ডট অ্যাকশন। অ্যাকশনের ভিতরে তুমি তোমার অ্যাকশনটা করলা। তো এই অ্যাকশনটা আবার এটা কিওয়ার্ড না, মানে এটা সিনট্যাক্স। এখানে বিভিন্ন অ্যাকশন, সে যে শত শত ফাংশন বলছেন এই ফাংশনগুলো মূলত এখানে আসবে। আমরা কিছু এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখো তাহলে সিনট্যাক্সটা আমরা দেখলাম একটু আগে, ডলার সাইন দিতে হবে। আমি যা বলছি এগুলাই তুমি এবার তোমার ভাষায় লিখে দিবে, এটা মুখস্থ করার কিছুই নাই, এগুলো তোমার ভাষায় লিখে দিবা। তাহলে হচ্ছে কি এখানে দেখো একটা কথা বলা আছে, যেহেতু এইচটিএমএল এর এলিমেন্ট নিয়েই যে কোয়েরির কাজ হবে, তাই এইচটিএমএল লোড আগে লোড করে তারপর কি যে কোয়েরিকে এক্সিকিউট করতে হবে। এখন তুমি এইচটিএমএল লোডই হয় না, তুমি যদি জাভা যে কোয়েরির কাজ করে ফেলো হবে না। তুমি যদি এইচটিএমএল লোড হওয়ার আগে যে কোয়েরি কল করো কাজ করবে না। তোমার আগে এইচটিএমএল এর ডমটা, এগুলা তোমার যতগুলো কোড লিখছো ওগুলো রেন্ডার হইতে হবে। রেন্ডার হওয়ার পরে যে কোয়েরি লাইব্রেরি একটা আছে, একটা ইউআরএল দেখবা, মানে লাইব্রেরিটা যে কোনো একটা জায়গায় সিডিএন এ হোস্ট করা থাকে, সেখান থেকে তুমি কল করতে পারো, অথবা সেটাকে ডাউনলোড করে তোমার প্রজেক্টের মধ্যেও রাখতে পারো। এরপর সেই লাইব্রেরিটা কল হবে, তারপর গিয়ে তোমার যে কোয়েরির কোডগুলো, নাই তো সে একটু যে আমরা শত শত ফাংশন লিখছি, ফাংশনগুলো তো আছে ওই লাইব্রেরিতে, এখন লাইব্রেরিটাই তুমি কল করলে না, তাহলে কি তোমার ফাংশনগুলো পাবে? সে তো আনডিফাইন্ড বলবে যে এই নামে কোনো ফাংশন আমি চিনি না, কারণ তুমি লাইব্রেরিটাকে কল করো না। এখন লাইব্রেরিটাকে কল করছো, তো সেটা লোড হয়ে সারে নাই, এটা তুমি বুঝবা কিভাবে? এই জন্য এই ফাংশনটা লিখতে হবে আগে দিয়ে। কি লিখা আছে দেখো, ডকুমেন্ট। ডকুমেন্ট মানে ব্রাউজার, ব্রাউজারে যে আমাদের যে প্রত্যেকটা তো এগুলো এক একটা ডকুমেন্ট। তো এই ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্টটা যখন রেডি হবে এরপর গিয়ে তুমি যদি কোড লিখো তাহলে গিয়ে তোমার এই ফাংশন গুলা কাজ করবে। যত যত ফাংশন আছে বললাম যে লাইব্রেরি ফাংশন গুলো এই লাইব্রেরির মধ্যে বানানো আছে, সেই ফাংশন গুলো তুমি ইউজ করতে পারবা কখন? যখন রেডি হবে। আর তোমার রেডি না হলে তুমি ওগুলো ইউজ করলে লাভ হবে না। ঠিক আছে? তো এই কথাগুলাই বলা আছে। যেমন দেখো এখানে কি লিখা আছে, একটা এক্সাম্পল দেখো সুন্দর। h1.hide, মানে h1 নামে তোমার HTML এর মধ্যে একটা h1 ট্যাগ আছে। h1 দিয়ে এভাবে তুমি একটা ট্যাগ লিখেছিলে উপরে, h1 দিয়ে কিছু একটা লিখেছিলে। এরপর ডকুমেন্টটা যখন রেডি হবে না, মানে তোমার পেজটা যখন রেন্ডার হয়ে যাবে, ডকুমেন্টটা রেডি হয়ে যাবে, তখন কি সাথে সাথে h1টা হাইড হবে। h1টা কি হবে? ডট হাইড। মানে তখন হচ্ছে প্রথমে দেখবা যে ব্লিঙ্ক করবে একটুর জন্য, h1টা দেখাবে, এরপর দেখবা যে ডকুমেন্টটা যখন রেন্ডার হয়ে যাবে h1টা গায়েব হয়ে গেছে। কিভাবে? জাস্ট ডট হাইড লিখার সাথে সাথে। তো এই কাজটা তো তুমি এভাবে না লিখে তুমি ওই মানে ভ্যানিলা জেএস দিয়ে যদি লিখতা, এটা বিশাল একটা লাইন লিখা লাগতো। বুঝতে পারছো? এটা বিশাল একটা লাইন লিখা লাগতো ইনার এইচটিএমএল হাইড করার জন্য অথবা সিএসএস এর মাধ্যমে হাইড করার জন্য, কিন্তু ওই কাজটাই সেম কাজই করেছে। মানে জাভা যে কোয়েরি ও করে রেখেছে, তোমাকে বললো যে আপনি যদি হাইড নামে ফাংশনটা কল করেন তাহলে এটাকে হাইড করতে পারবেন, আপনার নতুন করে বানানো দরকার নাই। তাহলে তুমি যখনই হাইড দিবে সাথে সাথে দেখবে যে এটা হাইড হয়ে গেছে। ঠিক আছে? তো এরকম অসংখ্য বিল্ট ইন ফাংশন আছে। নিচে বহুল ব্যবহৃত কয়েকটি নাম আছে, পরীক্ষা আসতে পারে যে কোয়েরিতে বহুল ব্যবহৃত বিল্ট ইন কিছু ফাংশনের নাম লিখো, এরকম এক্সামে আসতে পারে। তখন তোমরা যেমন দেখো এখানে আমি 6টা লিখেছি, তোমাদের বইও হয়তো এরকমই আছে। তো ফেড একটা ফাংশন, স্লাইড আছে, অ্যানিমেশন, স্টপ, কল ব্যাক, চেইনিং, এগুলো অনেক কিছু আছে, এগুলো আমরা একটু পরে দেখছি। যেমন ফেডটা দেখো, এটা কি আমরা যে এই দেখো এই অ্যানিমেশনটা দেখলে বুঝতে পারবা যে ফেড আউট দিচ্ছে এটা আস্তে করে হাইড হচ্ছে, ফেড ইন দিচ্ছে এটা আবার ভিজিবল হচ্ছে। তো এটা একটু কি হালকা দেখো একটু অ্যানিমেশনের মাধ্যমে আসতেছে বিষয়টা, তাই না? তো এটাই হচ্ছে একটা ফেড ইন অ্যানিমেশন। তো এটার জন্য সিম্পল একটা কোড, তুমি যদি নিজে করতে চাইতে তাহলে অনেক কিছু করা লাগতো, কিন্তু এখন সে অলরেডি করে রাখছে, আমরা কোডটা দেখি কি লিখা আছে। দেখো যে আমি প্রথমে ডিজাইনটা খেয়াল করো, এখানে ডিজাইনটাতে উপর ডিজাইন ডিজাইন এটাতে খেয়াল করো কি লিখছে। আমরা একটা ডিপ বানিয়েছি যেটার মধ্যে, যদিও এটার সাথে মিলবে না, তারপর দেখো বাটন আছে দুইটা, একটা ফেড ইন বাটন, একটা কি ফেড আউট বাটন। তো বাটনটাতে যখন তুমি ক্লিক করবা তখন হচ্ছে কি এখানে বলা আছে দেখো ফেড ইন বাটনের আইডি দিয়েছি কি আমরা, ফেড ইন বাটন
আর ফেড আউট বাটনের নাম আইডি নাম দিয়েছি কি ফেড আউট বাটন। তো আমি চাচ্ছি যে ফেড ইন বাটনে যখন ক্লিক করবো আস্তে করে লেখাটা ভিজিবল হবে, আবার ফেড আউটে যখন ক্লিক করবো লেখাটা আস্তে করে হাইড হয়ে যাবে। তাহলে এই কোডের জন্য কি লিখছি দেখো, যেখানে দেখো কোডটা পড়লেই বুঝতে পারো যে ডকুমেন্ট রেডি হওয়ার পরে লিখবো। এরপর কি হ্যাশ মানে কি আইডি, এই আইডিটা যদি ক্লাস হইতো তাহলে ডট দিতে, এটা হ্যাশ হওয়াতে কি দিছো আইডি লিখছি আমরা, এই আইডি হওয়াতে কি হ্যাশ লিখছি এখানে। তাহলে হ্যাশ ফেড ইন ফাংশন ওই বাটন, ফেড ইন বাটন কোনটা এটা। তাহলে এই বাটনে যখন ক্লিক করবে ডট ক্লিক, এটা কি একটা অ্যাকশন, ওই যে একটু আগে আমরা সিনট্যাক্স দেখেছি না, ক্লিক নামে একটা অ্যাকশন। ওই যে আমরা শুরু থেকে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা কি অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক এরকম লিখেছিলাম মনে আছে, যে এই যে ইভেন্ট লিসেনার টুলে কই, এই যে এখানে অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, এই কাজটাই যে করিতে দেখো কত বিশাল আমি লিখছি না, এই সেম কাজ এখানে কত সহজে মাত্র জাস্ট কি এতটুকু লিখাতে শেষ, শুধু হ্যাশ দিয়ে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির নাম দিতাম, ওই কাজটাই এটা। তাহলে কি ইন্টারনালি সে ওই রকমই কাজ করছে। ডট ক্লিক দিলাম, ক্লিক ফাংশনের মধ্যে কি করছে সে বক্সে যে আইডিটা আছে দেখো, বক্সে যে আইডিটা আছে সেটাকে কি ফেড ইন দিয়ে দিছে 1000 কি এটা হচ্ছে ডিউরেশন মানে 1000 মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডে কি 1 সেকেন্ড হয় 1 সেকেন্ড, ঠিক আছে। তো 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড পরে এটা আস্তে করে ভিজিবল হবে। ফেড ইন মানে কি ভিজিবল হওয়া, আর ফেড আউট মানে এটা হাইড হয়ে যাওয়া। তাহলে দেখো এখানে যখন ক্লিক করছে ফেড ইনে যখন ক্লিক করছে আস্তে করে এটা ভিজিবল হয়েছে, আবার ফেড আউটে যখন ক্লিক করছে আস্তে করে 1 সেকেন্ডের মধ্যে এটা হাইড হয়ে গেছে। বুঝতে পারছো কনসেপ্টটা? তো কে কোথা থেকে জয়েন হয়েছো কমেন্টে জানাও, আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা কমেন্টে জানাও। পরে দেখলেও জানাইও যে এগুলো বুঝতে পেরেছো কিনা, যে যেখানে ভিডিওটা দেখবে ওই জায়গায় কমেন্ট করে দিবা যে ভাইয়া বুঝতে পেরেছি অথবা বুঝি নাই, তাহলে নেক্সটে আমি ধরো ওইভাবে আরো আলোচনা করতে পারবো। আচ্ছা এবার আসি আরেকটা, যে কোয়েরি স্লাইড ফেড ইন ফেড আউট যেমন ছিল স্লাইডটাও তেমনই, যে স্লাইড ফাংশন মেথডগুলোর সাহায্যে কি স্লাইডিং একটা ইফেক্ট। স্লাইড ধরো তোমার কি দোকানের শাটার যেরকম অফ করে না, দেখো না শাটারটা খোলা থাকে আস্তে করে এটা অফ হয়ে যায়, তো এরকম একটা স্লাইডিং ডোর, স্লাইডিং যে তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের কলেজগুলোতেও থাকার কথা, স্লাইডিং ডোর বলে না, যে গ্লাসের যে ডোর গুলা থাকে একটু এইভাবে ধাক্কা দিলে আস্তে করে ডোরটা ওপেন হয়, তো ওই ধরনের স্লাইডিং এখানেও স্লাইড মেথডের কাজ অনেকখানি তেমনই। আমরা একটা এক্সাম্পল দেখবো। তাহলে কি কি কাজ আছে, স্লাইড ডাউন হবে আপ হবে, ডাউন হলে হচ্ছে কি স্লাইড ধরো এটা একটা স্লাইড আমার, এই স্লাইডটা হচ্ছে আমি যদি ডাউন দিই এটা নিচের দিকে আসবে, আর যদি আপ দিই এটা উপরের দিকে উঠে যাবে, মানে হাইড হয়ে যাবে আর কি। আচ্ছা এটা তাহলে আমার ডিটেলস নাই এখানে, মানে এটা ডিটেলস বলতে এটা তুমি জাস্ট হচ্ছে কি স্লাইড আপ স্লাইড ডাউন ওগুলো লিখলেই তোমার কাজ করবে, ওই যেটা আমরা এই ফেডের মতো এখানে যদি জাস্ট তুমি কি আপ স্লাইড আপ কত 1 সেকেন্ড 1000 মিলি সেকেন্ড, এটা লিখলে দেখবা যে 1000 মিলি সেকেন্ড পরে এটা স্লাইড আপ হয়ে গেছে। বুঝতে পারছো? সেম কনসেপ্ট, ওগুলো প্র্যাকটিস করতে হবে, তো এক্সামে তোমার আসতে পারে, আসলে তুমি এগুলো মেথড গুলা দিয়ে দিও। তারপরে কি চেক করে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনের মাধ্যমে কি কাস্টম অ্যানিমেশন, এটাও সেম, যে অ্যানিমেট দিবা, প্যারামস গুলা দিবা, স্পিডটা দিবা কত মিলি সেকেন্ড ধরে অ্যানিমেশন হবে। এবার কলব্যাকটা কি, কলব্যাকটা আমরা একটু পরে দেখবো। কলব্যাক হচ্ছে কি অ্যানিমেশনটা শেষ হয়ে গেলে কি কাজ হবে, ওরকম কিছু একটা কলব্যাকে আসবে। তারপর স্টপের মাধ্যমে কি অ্যানিমেশনটা চলতেছে এটা তুমি স্টপ করে দিতে পারবা। তাহলে তুমি একটা বাটনে প্লে নামে একটা বাটন বানাইলা, এই বাটনে ক্লিক করলে অ্যানিমেশনটা চলবে। এটা অ্যানিমেশন বলতে কি ধরো একটা অবজেক্ট বানাইলে তুমি এখানে, এটা মনে করো একটা অবজেক্ট, এই অবজেক্ট আস্তে করে অ্যানিমেশন হয়ে এই জায়গায় আসবে, সরি অবজেক্টটা অ্যানিমেশন হয়ে এই জায়গায় আসলো, একই অবজেক্ট অ্যানিমেশন হয়ে ধরো বড় হয়ে গেল, এটা ছোট বানাইছিলে এখানে ধরো ছোট্ট ছোট্ট করে দুইটা ডট দিলে এটা এখানে এসে এগুলো বড় বড় হয়ে গেল, তো এটা অ্যানিমেশন হয়ে এখানে আস্তে করে আসলো। তো এই ধরনের কাজ তুমি এখানে আসার পরে তুমি প্লে অথবা অর্ধেকে আসার পরে তুমি স্টপ করে দিলা, তাহলে কি স্টপ মেথড দিয়ে তুমি অ্যানিমেশনটাকে স্টপ করে দিতে পারবা। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস করলে আরো মজার, এগুলো খুবই মজার ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা কলব্যাকটা কেন, কলব্যাকটা হচ্ছে ধরো তুমি যখন জাভা স্ক্রিপ্ট বলো যে কোনো ল্যাঙ্গুয়েজ, ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজে কি টপ টু বটম এই টাইপের এক্সিকিউট হয়, মানে প্রথম লাইনটা এক্সিকিউট হয়, এরপর দ্বিতীয় লাইন এক্সিকিউট হয়, তৃতীয় লাইন এক্সিকিউট এইভাবে। তো তোমার অনেক সময় প্রয়োজন হবে যে তোমার ধরো এই দ্বিতীয় লাইনটাতে অনেক সময় নিচ্ছে, এটাতে সময় নিবে বেশি, তো তখন দেখবা যে এটা জাভা স্ক্রিপ্ট যেহেতু এসিনক্রোনাস, এটা কিন্তু এই লাইন এক্সিকিউট হয়, এই লাইন শেষ না হয় কিন্তু এই লাইনে চলে আসবে, তখন দেখবা যে এই লাইন চলতেছে, এটা এখনো শেষই হয়নি। তো
তো তুমি চাচ্ছ যে কি এই লাইনটা শেষ হলে আমাকে একটা অ্যালার্ট দিবে। এই ধরনের কাজ করার জন্য তখন কি কিভাবে করবা? এই সিনক্রোনাস কাজগুলোর জন্য তুমি হচ্ছে কল ব্যাক, এই কল ব্যাক দিয়ে তুমি কাজটা করতে পারো। যেমন দেখো, এই বক্স যে আমার ডিপটা আছে সেই ডিপটা হাইড হবে কত, 1 সেকেন্ড পরে। হাইড যখনই হবে, হাইডের হওয়ার পরে সাথে সাথে আমাকে একটা অ্যালার্ট দিবে যে বক্স ইজ নাও হিডেন। মানে তোমার যদি এই ধরনের কোনো কাজ থাকে, মানে তোমার প্রজেক্টের কোনো রিকোয়ারমেন্ট আসে যে আমার এটা হাইড হওয়ার সাথে সাথে, অথবা অমুক একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আমার আরেকটা কাজ দরকার, ঠিক আছে, হাইড হওয়ার সাথে সাথে আমার পেজের ধরো একটা কালার চেঞ্জ করে ফেলবা তুমি, তো এরকম কিছু একটা দরকার, মানে এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে এই কাজটা করবে। যে হাইডটা হয়ে যাওয়ার পরে তুমি যখন কমপ্লিট হবে তখনই কি এই কাজটা হবে। তো এই ধরনের কাজের জন্য যে এইটা একটা ফাংশন, দেখো এই ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, এটাকে বলা হয় কলব্যাক ফাংশন। বুঝতে পারছো? এই যে হাইড হওয়ার সেকেন্ড প্যারামিটারটা কি, এখানে সিনট্যাক্সটা দেখো, সিলেক্টর হাইড, তারপর কি স্পিডটা আমরা লিখলাম কলব্যাক। এই কলব্যাকটা একটা ফাংশন, ওর কাজ হচ্ছে দেখো সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে। আর ফার্স্ট ব্র্যাকেটটা কার? এটা মূলত হাইড ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট। এটা কার? হাইড ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট। এই যে হাইড ফাংশন যেটা, এই হাইড, এটা কি একটা এরকম ফাংশন, এটার ভিতরে গিয়ে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা ফাংশন লিখছো, এটাকে বলা হয় কি কল ব্যাক ফাংশন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। আর চেইনিং কি, ধরো তোমার অনেক সময় এরকম লাগে যে একসাথে অনেকগুলো মেথড যুক্ত করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে jQuery ওই সুযোগটাও তোমাকে দিচ্ছে। তো এটাকে jQuery চেইনিং বলা হয়। যেমন দেখো সিএসএস, তাহলে একটা আইডি নিলাম, এই আইডি সিএসএস এর কি হবে, কালার হবে রেড। তার মানে তোমার ফন্ট সাইজ, ফন্ট যেটা ধরো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম আমি, হ্যালো ওয়ার্ল্ড, এটা ধরো ব্ল্যাক ছিল, এটা হয়ে যাবে কি এখন রেড। তারপর এটা স্লাইড আপ, এই ডিপটা এটা স্লাইড আপ হবে, এটা উপরের দিকে উঠবে কত, 2 সেকেন্ড ধরে সময় নিয়ে। আবার 2 সেকেন্ড ধরে উপরে উঠে আবার নিজে নিজে 2 সেকেন্ড ধরে সময় নিয়ে আবার নিচে নিজে নেমে যাবে। তো এটা যদি এক্সিকিউট করো পেজে, দেখবা যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লাল হয়ে যাবে, সাথে সাথে স্লাইড হয়ে 2 সেকেন্ড উপরের দিকে উঠছে, আবার 2 সেকেন্ড নিচের দিকে যাচ্ছে, মানে নিজে 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 এটা হয়ে যাবে। এরপর কাজ শেষ। আপ হবে আবার ডাউন হবে, আবার আপ, এরকম হবে না, মানে রিকার্সন না আর কি, এটা জাস্ট একবার 2 সেকেন্ড সময় নিয়ে আপ হবে উপরের দিকে, যেটা আমি এখানে দেখিয়েছি, আবার 2 সেকেন্ড সময় নিয়ে কি নিচের দিকে ডাউন হবে। এটা একটা এক্সাম্পল। তোমাদেরকে আসলে চেইনিং এর কাজ কি, অনেকগুলো মেথড সংযুক্ত করে ব্যবহার করার প্রক্রিয়াকে কি বলে, jQuery মেথড চেইনিং বলে। এটা দিয়ে এইভাবে দিয়ে দিলেই হবে। এই দেখো এখানে আমি একটা এক্সাম্পল অ্যাডও করেছি, যে স্লাইড আপ ক্লিক করার সাথে সাথে এটা উপরের দিকে গেছে, স্লাইড ডাউন এটা স্লাইডটা নিচের দিকে গেছে, আর টগল দিলে একবার উঠবে, ক্লিক করলে একবার নামবে। তারপর হচ্ছে কি jQuery অ্যাড, এটাও একটা মেথড। আমরা তো অনেকগুলো মেথড নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? তো নতুন HTML কন্টেন্ট যুক্ত করার জন্য 4 ধরনের অ্যাড মেথড। অ্যাড করার জন্য কয় ধরনের মেথড আছে? অ্যাপেন্ড, এটা একটা মেথড বা ফাংশন যেটাই বলো, অ্যাপেন্ড একটা মেথড আছে। এটার কাজ কি, এটা হচ্ছে নির্দিষ্ট এলিমেন্টের শেষে নতুন কন্টেন্ট, এটা খেয়াল রাখবা, শেষে নতুন কন্টেন্ট। আর এটা হচ্ছে কি শুরুতে নতুন কন্টেন্ট। প্রিপেন্ড হচ্ছে কি, প্রি মানে কি পূর্বে, তাহলে শুরুতে করবে। আর অ্যাপেন্ড হচ্ছে কি শেষে করবে। আর আফটার কি, আফটার তো অ্যাপেন্ড তো একই মনে হচ্ছে, তাই না? এটা হচ্ছে কি নির্দিষ্ট এলিমেন্টটার পরে, মানে নির্দিষ্ট এলিমেন্টটা যখন শেষ হয়ে যাবে এরপরে যুক্ত করবে। আর এটা হচ্ছে কি নির্দিষ্ট এলিমেন্টের শেষে। ধরো তোমার একটা এলিমেন্ট আছে H1 এর, ধরো লিখতেছো, ওই লিখার শেষ থেকে শুরু হয়ে যাবে। আর এটা হচ্ছে কি পুরো লেখাটাকে শেষ করে এরপরে শুরু করবে। না, আফটার হচ্ছে কি H1টা পুরো শেষ করবে, H1, এরপরে নতুন করে অ্যাপেন্ড করবে। ধরো তুমি একটা পি অ্যাড করলে এটার ভিতরে, আর অ্যাপেন্ড হলে কি এটার মধ্যে, এটার ভিতরে অ্যাড করে দিবে। আর কি বলে আফটার হলে কি এটা শেষ করে এটার পরে অ্যাড করবে সে। তো সেম কনসেপ্ট, বিফোর হলে কি পূর্বে, আর প্রিপেন্ড হলে কি ভিতরের মধ্যেই আগে অ্যাড করে দিবে। মানে দুইটা তুমি কোড না লিখলে এটা তুমি পার্থক্যটা বুঝতে পারবে না। তারপর হচ্ছে কি jQuery রিমুভ। রিমুভের কাজ কি, এটা নাম শুনলেই তো বোঝা যাচ্ছে যে রিমুভ করে দিবে। চাইল্ড এলিমেন্ট সহ, ধরো তোমার একটা H1 আছে, H1 এর ভিতরে ধরো তোমার একটা প্যারাগ্রাফ আছে, যদিও এরকম স্ট্রাকচার আসলে আমরা কম করি। আমি ধরো তোমাকে একটা বুঝাই কিভাবে, ধরো সেকশন, একটা সেকশন নিলা, সেকশনের ভিতরে ধরো একটা ইউএল নিলা, এখানে হচ্ছে কিছু এলআই আছে, এলআই শেষ করলা, আবার ইউএল শেষ, সেকশন শেষ। তো এটা তুমি যদি সেকশনটাকে রিমুভ করে দাও, এটার ভিতরে এগুলো কি চাইল্ড না, চিলড্রেন যেগুলো আছে, চাইল্ড চিলড্রেন যা আছে সব রিমুভ করে দিবে। এই দেখো, সিলেক্টেড এলিমেন্ট বাদ দেওয়ার জন্য রিমুভ, চাইল্ড এলিমেন্ট সহ এই রিমুভ মেথডটা ব্যবহার করা হয়। আর যদি এমটি ইউজ করো,
সিলেক্টেড এলিমেন্টের শুধুমাত্র চাইল্ড গুলাকে, আমি যদি সেকশনটার মধ্যে এমটি দিতাম তাহলে এগুলাকে সে ডিলিট করে দিত, আর যদি আমি রিমুভ দিতাম এই সেকশনটাও রিমুভ হয়ে যেত। পার্থক্য বুঝতে পারছো? রিমুভ দিলে কি সেকশনটা সহ রিমুভ হয়ে যেত, আর যদি এমটি দিতা তাহলে হচ্ছে কি এই শুধুমাত্র এগুলো এমটি করতো, ওই সেকশনটা কিন্তু ডিপটা থেকে যাবে। তো এগুলো যেটা বললাম, যে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি কিন্তু তোমার মনে থাকবে, আর পড়লে এগুলো মুখস্থ বিদ্যার মতো হয়ে যাবে, এগুলো মনে থাকবে না। তো আমাদের চতুর্থ অধ্যায় শেষ।